আপনারা ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করার জন্য মা বোনদেরকে আহ্বান জানাবেন। কারণ অর্ধেক নারী ভোটার রয়েছে সারা বাংলাদেশে। ইতিমধ্যে তাদেরকে বিভ্রান্ত করার জন্য একটি দল মাঠে নেমেছে। কোন কারণে আমাদের মা বোনরা যদি বিভ্রান্ত হয়ে যায় তাহলে আমরা তো ঝুঁকির মুখে পড়ে যেতে পারি, ঠিক কিনা? আমরা কি চাই বিএনপি ঝুঁকির মুখে পড়ে যাক? যদি তাই হয় তাহলে আমরা আজকে গিয়ে বাড়িতে মা বোনদেরকে বিএনপির পক্ষে ভোট প্রার্থনা করার জন্য আহ্বান জানাবো। বন্ধুরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের প্রাণের দল, ভালোবাসার দল। ইতিমধ্যেই বাংলাদেশে বিএনপির ধানের শীষের প্রার্থী ঘোষণা করেছে। আপনাদের এই অঞ্চলে অর্থাৎ চরফ্যাশন মন্ত্রণালয় আমাকে আপনাদের প্রতিনিধি হিসাবে প্রার্থী হিসাবে নাম ঘোষণা করেছে। আপনারা কি আমার নাম ঘোষণা শুনে খুশি হয়েছেন? যদি খুশি হয়ে থাকেন আপনাদের প্রতি আমি আহ্বান জানাবো, আপনারা আজকে থেকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীর জন্য কাজ করবেন। আমি সবসময় বলেছিলাম চরফ্যাশনে বিএনপিকে আমি ঐক্যবদ্ধ বিএনপি হিসেবে দেখতে চাই। বিএনপির মধ্যে কোনো ডিভিশন কিংবা ভেদাভেদ অনৈক্য আমি দেখতে চাই না। আমি কি বলি নাই আপনাদেরকে? আমি বলেছিলাম। আমি আশা করি আপনারা আজকে ইতিমধ্যে ঐক্যবদ্ধ হয়েছেন। আপনারা গত 32 বছর পর্যন্ত চরফ্যাশনের 3 বারের এমপি, ডাকসুর সাবেক এজিএস, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব নাজিমউদ্দিন আলমের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন কিনা? আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, সংসদে পাঠিয়েছিলেন। তিনি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে। গত 32 বছর আপনাদেরকে নেতৃত্ব দিয়েছে জনাব নাজিমউদ্দিন আলম। আজকে সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় দল বিএনপি, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার হাতে ধানের শীষ তুলে দিয়ে আপনাদের সামনে পাঠিয়েছে। আপনারা গত 32 বছর ঐক্যবদ্ধ ছিলেন। আপনারা আমি আশা করছি আজকে ঐক্যবদ্ধ থাকবেন। ভবিষ্যতেও নেতৃত্বের পরম্পরায় আবার কেউ না কেউ ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের সামনে আসবে। আপনারা কখনো ঐক্যবদ্ধ থাকবেন, কারণ আপনারা কেউ নাজিমউদ্দিন আলম সাহেবের নেতা কর্মী নন, আপনারা কেউ আমার নেতা কর্মীও নন। আপনারা ভবিষ্যতে যারা ধানের শীষ নিয়ে আসবে তাদেরও নেতা কর্মী নন। আপনারা কার নেতা কর্মী বলেন? আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি নেতা কর্মী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতা কর্মী। অতএব দল যখন যাকে মনোনয়ন দিবে আপনাদের প্রতিনিধি হিসাবে থাকবে, আপনারা তার সাথে থাকবেন। তাতেই আপনাদের দলের প্রতি কমিটমেন্ট কিংবা অঙ্গীকার প্রকাশ পাবে। বন্ধুরা আমার, আপনারা কি আমাকে কথা দিয়েছেন? আপনারা কি সামনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের জন্য কাজ করবেন? আপনাদেরকে ধন্যবাদ। বন্ধুরা আমার, আমি আপনাদের জন্য এখনো কিছু করতে পারিনি। আমার প্রতি 30 বছর আমি চরফ্যাশনে এসে বিএনপি নেতা কর্মীদের মধ্যে বিভেদ তৈরি করতে কখনো চাইনি। আমি কি চেয়েছিলাম? আমাদের দল যখন আমাকে চরফ্যাশনে আসার সুযোগ করে দিয়েছে, আমি তখন থেকেই চরফ্যাশনে আসা শুরু করেছি। তার আগে এসে চরফ্যাশনে আমি বিএনপি নেতা কর্মীদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা কখনো করিনি। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাকে উজাড় করে যে ভালোবাসা দিয়েছেন, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জাতীয় সংসদে গিয়ে আপনাদের পক্ষে কথা বলার সুযোগ করে দেন, আমি চেষ্টা করব চরফ্যাশনের সম্ভাব্য যত উন্নয়ন
উন্নয়ন করা সম্ভব সেগুলো আমি যাতে করতে পারি। আমি চরফ্যাশনের পলিমাটির পথে হেঁটে হেঁটে যেই সমস্যাগুলো দেখেছি তার মধ্যে প্রধান সমস্যা মনে হয়েছে চরফ্যাশন মনপুরা তথা ভোলা জেলার সবচাইতে আগে যে জিনিসটি প্রয়োজন তা হচ্ছে নদী ভাঙ্গন থেকে চরফ্যাশন মনপুরাকে তথা ভোলা জেলাকে রক্ষা করার জন্য কাজ করতে হবে বন্ধুরা আমার। অর্থাৎ আগামী দিনে যাতে নদী ভাঙ্গন রোধ করা যায় তার জন্য টেকসই যে সকল প্রকল্প হাতে নেওয়া সম্ভব সে সকল প্রকল্প হাতে নেওয়ার জন্য আমি ইনশাআল্লাহ কাজ করব। পাশাপাশি চরফ্যাশনে বহুমুখী পেশার অভাব রয়েছে। জীবন জীবিকার ক্ষেত্রে মাত্র কয়েকটি পেশার উপরে নির্ভর করতে হয়। একটি হচ্ছে কৃষিকাজ, আরেকটি হচ্ছে মাছ ধরা। এর বাইরে পেশাজীবী রয়েছেন শিক্ষক, ডক্টর, প্রকৌশলী সহ আরো বিভিন্ন পেশার যারা রয়েছেন তারা সংখ্যায় অনেক কম, এবং তারা যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন, যারা ভালো চাকরির সুযোগ পেয়েছেন তারা চরফ্যাশনে থাকেন না। অর্থাৎ চরফ্যাশনে যারা থাকেন তাদের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে ব্যবসায়ী রয়েছেন, কৃষিকাজের সাথে সম্পৃক্ত অনেক পরিবার রয়েছেন, মাছ ধরার সাথে অনেক পরিবার সম্পৃক্ত রয়েছেন। আমি চেষ্টা করব চরফ্যাশনে কারিগরি শিক্ষার উৎকর্ষতা বৃদ্ধি করে চরফ্যাশনে বহুমুখী পেশা তৈরি করা, এবং চরফ্যাশনে এই যুব সমাজ ছাত্র সমাজের জন্য শিক্ষাকে আমি অগ্রগণ্য করে দিব। কারণ আগামী দিনে চরফ্যাশনের ছাত্রছাত্রীরা যদি তাদের লেখাপড়ায় মেধার স্বাক্ষর রাখতে পারে তারা শুধু চরফ্যাশন নয় গোটা বাংলাদেশকে তারা বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করতে পারবে। বিশেষ করে চরফ্যাশনের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য তারা কাজ করতে পারবে। এজন্য আমি যদি সুযোগ পাই তাহলে এই শিক্ষার উপরে জোর দেব বন্ধুরা আমার। আর ছাত্র ভাইদের জন্য একটি দুঃসংবাদ হচ্ছে গত 16 বছর আমরা দেখেছি পাশের হার বৃদ্ধি করার জন্য তারা শিক্ষার মান উন্নয়ন করেনি, নকল প্রতিরোধ করেনি, শুধু পাশের হার বাড়িয়েছে। কিন্তু দেশের বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে শিক্ষিত করার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন। আপনাদের মনে থাকার কথা, এক সময় একটি প্রকল্প ছিল কাজের বিনিময়ে খাদ্য। সেই প্রকল্পকে তিনি শিক্ষার বিনিময়ে খাদ্যে রূপান্তরিত করেছিলেন। শুধু বাংলাদেশের প্রতিটি শিশুকে শিক্ষার আলোয় স্নাত করার জন্য, যেমন চেয়েছিলেন আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের সাক্ষরতা বৃদ্ধি করার জন্য নিরক্ষরতা দূরকরণ প্রকল্প হাতে নিয়েছিলেন। এখানে যারা প্রবীণ রাজনীতিবিদ এবং ব্যক্তিত্ব রয়েছেন তাদের নিশ্চয়ই মনে থাকার কথা। সেই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষাকে মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক করেছিলেন প্রথম দফায়। দ্বিতীয় দফায় এসে শিক্ষাকে তিনি স্নাতক পর্যন্ত অবৈতনিক করেছেন। শুধু তাই নয়, নারী শিক্ষা এবং নারীর সম্মান বৃদ্ধি করার জন্য রাষ্ট্রীয় যে ফর্ম রয়েছে সেই ফর্মে সন্তানের নামের পাশে এক সময় বাবার নাম লেখা বাধ্যতামূলক ছিল। সেই বাবার নামের পাশাপাশি মায়ের নাম লেখাকেও তিনি বাধ্যতামূলক করেছেন। আপনারা কি তা জানেন? বন্ধুরা আমার, আমরা শিক্ষার ব্যাপারে জোর দিব। নকল যাতে আমাদের ছাত্রছাত্রীরা পড়ার ক্ষেত্রে আর উৎসাহিত না হয় তার জন্য আমরা শিক্ষার পরিবেশকে আরো সমুন্নত করার জন্য চেষ্টা করব বন্ধুরা আমার। পাশাপাশি আপনারা শুনেছেন, আমিও জানি, চরফ্যাশনকে মাদকের নিরাপদ ট্রানজিটে পরিণত করা হয়েছিল। যে বা যারা মাদকের সাথে জড়িত থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ছাড় দেব না। দলের কত নেতা কিংবা কর্মী
মাদকের ব্যাপারে কিন্তু আমরা কোনো ছাড় দেব না বন্ধুরা আমার। অতএব সাবধান হয়ে যান। কেউ যদি মাদক নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা করে থাকেন, তার জন্য দুঃসংবাদ রয়েছে। আমরা মাদকের ক্ষেত্রে শুধু চরফ্যাশন নয়, ভোলা জেলাকে মাদক মুক্ত করার জন্য 4টি নির্বাচনী আসনের প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ কাজ করব। বন্ধুরা আমার, এই চরফ্যাশনে নতুন নতুন যাতে পেশা তৈরি করা যায়, তার জন্য চরফ্যাশন প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। এখানে জীববৈচিত্র্য রয়েছে, এখানে পর্যটকদের এক ধরনের আকর্ষণ রয়েছে। আমরা চরফ্যাশনকে পর্যটন শিল্পে উন্নত করার মধ্য দিয়ে চরফ্যাশনকে আমরা শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডল চরফ্যাশনের নামকে ছড়িয়ে দিতে চাই। তার জন্য যে পর্যটকরা আসবেন, তাদের জন্য সহায়ক পরিবেশ আমরা তৈরি করতে চাই। বন্ধুরা আমার, আপনাদের দায়িত্ব হচ্ছে বিদেশ থেকে কিংবা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সকল ভ্রমণ পিয়াসু পর্যটকরা চরফ্যাশনে আসবে, তাদের নিরাপত্তা আপনারা দিবেন, তাদের সাথে সততার সাথে আচরণ করবেন। অর্থাৎ চরফ্যাশন থেকে ঘুরে গিয়ে তারা যাতে বলতে পারে চরফ্যাশনের মানুষ অতিথিপরায়ণ, চরফ্যাশনের মানুষ ভদ্র, চরফ্যাশনের মানুষ সৎ। অর্থাৎ কোন হোটেলে যদি একটি ওয়ালেট ফেলে রেখে দেয়, সেই ওয়ালেটে যদি অনেক টাকা থাকে, উনি যাতে পরে এসেও ওই হোটেল ম্যানেজারের সাথে কথা বলার পরে সেই ওয়ালেটটা ফেরত পায়। উনি তখন তার এলাকায় গিয়ে তাদের বন্ধুদের কাছে গিয়ে বলবে যে না, চরফ্যাশনের মানুষ কিন্তু সততার চর্চার মধ্যে রয়েছে। কিংবা কোনো অটো রিক্সা বা সিএনজিতে যদি কোনো পর্যটক কোনো এলাকা ঘুরতে যায়, তিনি যদি সেই অটোতে ভুলে তার মোবাইল ফোনটি রেখে গিয়ে থাকেন, তাহলে ওই অটো রিক্সা কিংবা সিএনজি কিংবা বাসের দায়িত্বে যারা থাকবেন, তারা ওই ফোনের প্রাপককে ফোনটি ফেরত দেওয়ার চেষ্টা করবেন। এভাবে আপনাদের সততার গল্প সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়বে। আর তখনই বাংলাদেশের মধ্যে চরফ্যাশন পর্যটন শিল্পে অনেক উন্নতি সাধন করবে বলে আমি বিশ্বাস করি। বন্ধুরা আমার, আমি আরেকটি কথা বলতে চাই। চরফ্যাশনে যে সকল সাধারণ মানুষ রয়েছেন, তাদের স্বাস্থ্য সেবা এবং চিকিৎসার জন্য তাদেরকে প্রায় ঢাকা যেতে হয়। ঢাকা যেতে যেতে যে রুগী ঢাকায় যাচ্ছে, তার অবস্থা আগের চেয়ে আরো অবনতির দিকে যেতে থাকে। আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর কথা তিনি বলেছেন এবং স্বাস্থ্য খাতে শিক্ষার পাশাপাশি বরাদ্দ রাখার কথা তিনি ইতিমধ্যেই বলেছেন। শুধু চরফ্যাশন মন্ত্রণালয় নয়, ভোলা জেলায় আমরা আধুনিক স্বাস্থ্য সেবার জন্য ইনশাআল্লাহ কাজ করব, যাতে করে চরফ্যাশন মন্ত্রণালয় থেকে কোনো মানুষকে ওই ঢাকা গিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য কষ্ট করতে না হয়, টাকা খরচ করতে না হয়। বন্ধুরা আমার, পাশাপাশি ভোলা জেলায় আপনারা জানেন প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ রয়েছে। ইতিমধ্যে একাধিক গ্যাস কূপ খনন করা হয়েছে। আগামী দিনে আমরা চরফ্যাশনকে সেই গ্যাসের সরবরাহের আওতায় আনতে চাই, যাতে চরফ্যাশনের সাধারণ মানুষ সেই প্রাকৃতিক গ্যাসের সুবিধা ভোগ করতে পারে। বন্ধু আমার, একই সাথে চরফ্যাশন মন্ত্রণালয়ের পাশাপাশি ভোলা জেলাকে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে চাই। অর্থাৎ ভোলা জেলার একটি অংশকে যদি আমরা শিল্পনগরীতে পরিণত করতে পারি, তাহলে এই ভোলা জেলার বিশেষ করে চরফ্যাশন মন্ত্রণালয়ের অনেক মানুষ সেখানে কর্মসংস্থানের সুযোগ পাবে বলে আমি মনে করি। এমনি ভাবে আপনাদের সাথে পরামর্শ করার মধ্য দিয়ে আমরা ভবিষ্যতে আরো জানতে পারবো চরফ্যাশনের জন্য আমাদের কি কি করণীয় রয়েছে, আমরা সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করব। সর্বোপরি ভোলা জেলার
4টি সংসদীয় আসন রয়েছে। আমরা আশা করছি আগামী দিনে ভোলা জেলার মানুষ এই 4টি সংসদীয় আসনে প্রত্যেক মনোনীত প্রার্থীকে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং এই 4 জন জাতীয় সংসদে গিয়ে ভোলা জেলার ভাগ্য উন্নয়নের জন্য সমন্বিতভাবে কাজ করবে। আমি আশাবাদ ব্যক্ত করছি আপনাদের কাছে, আপনারা আমাদের প্রিয়তা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখেন, অর্থাৎ বিএনপি মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতা আসতে পারে তাহলে গোটা বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করবে, যে রাষ্ট্রে বিএনপি পরিবারের নেতা কর্মীরা যেইভাবে বিএনপি সরকারের কাছে নিরাপদ থাকবে, একইভাবে যারা বিএনপি করে না অন্য রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী তারাও ভবিষ্যতে বিএনপি সরকারের কাছে সমানভাবে নিরাপদ থাকবে। বন্ধুরা আমার, সেই ধারাবাহিকতায় আমি আগেও বলেছি, আজকেও বলছি, যদি আপনারা আমাকে সুযোগ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি আপনাদের সেবক হিসেবে কবুল করেন, তাহলে আমরা চরফ্যাশনকে একটি মানবিক চরফ্যাশনে রূপান্তরিত করতে চাই। যদিও এই চরফ্যাশন গত 16 বছর সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল। ছাত্রের সভাপতি থাকা অবস্থায় আব্দুল রাজ্জাককে নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যা করেছে। শুধু হত্যা নয়, বিএনপি অসংখ্য নেতা কর্মীদেরকে আহত করেছে, পঙ্গুত্ব মিলিতে বাধ্য করেছে। সেই চরফ্যাশনকে আমরা শান্তির জনপদে পরিণত করতে চাই। অর্থাৎ আগামী দিনে যারা আমার সাথে আপনারা থাকবেন, এখন যারা রয়েছেন এবং ভবিষ্যতে যারা থাকবেন, তারা যেমন আমার কাছে নিরাপদ থাকবেন। যারা আমার সাথে নাই, কোনো কারণে আমাকে পছন্দ নাও করতে পারেন, আমি ইনশাআল্লাহ আমার কাছে সমানভাবে নিরাপদ থাকবেন। অর্থাৎ সামাজিক জীবনযাপন করার ক্ষেত্রে, পারিবারিক জীবনযাপন করার ক্ষেত্রে দলীয় পরিচয় যাতে কারোর জন্য কোনো সমস্যা তৈরি করতে না পারে, আমরা বলেছি বাংলাদেশের যে রাজনৈতিক দলের নেতা বা ক্যাম্প কর্মী হোক না কেন, তারা যদি সমাজ বিরোধী কোনো কাজে জড়িত না হয়, দুর্বৃত্তপনা যদি না করে, তখন দারিদ্রের উৎস যদি বেঁচে না ওঠে, ওই মাদকের সাথে যদি জড়িত না হয়, কিংবা সমাজে বা রাষ্ট্রে যদি আইন শৃঙ্খলা নষ্ট না করে, তাহলে তাদের সাথে আমাদের তো কোনো সমস্যা নেই। তারা তাদের বাড়িতে, ঘরে, সমাজে শান্তিপূর্ণ জীবনযাপন করার ক্ষেত্রে আমরা তাদের ক্ষেত্রে কোন রকমের প্রতিবন্ধকতা তৈরি করব না। কিন্তু যারা সমাজে দুর্বৃত্তপনা করবে, আগেও বলেছি, দখলদারি করবে, চাঁদাবাজি করবে, মাদকের ব্যবসা করবে, কিংবা মানুষের শান্তি বিনষ্ট করবে, তাদেরকে কিন্তু আমরা কোনোভাবে ছাড় দেব না। বিএনপি যদি ইনশাআল্লাহ ক্ষমতায় আসে, দলের থেকে যেমন আমরা ব্যবস্থা গ্রহণ করব, দলের নেতা কর্মী যদি অপরাধে জড়িত হয়ে পড়ে, একই সাথে তাদেরকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কিন্তু তুলে দেব। অতএব আপনারা সেইভাবে জীবনযাপন করবেন এবং জীবন গড়ার পরিকল্পনা করবেন। অন্যায় কাজে সম্পৃক্ত হওয়ার কোন সংকল্প নিয়ে যদি কেউ বিএনপি করতে চান, তাহলে কিন্তু চরফ্যাশনের বিএনপি আপনারা করতে পারবেন না। চরফ্যাশনের বিএনপি হচ্ছে ভালো মানুষের জন্য বিএনপি, সৎ মানুষের জন্য বিএনপি, যারা সমাজের কল্যাণ করার জন্য নিজেকে নিয়োজিত করবে, তারা চরফ্যাশনে বিএনপি করবে ইনশাআল্লাহ। যারা অপরের ক্ষতি করবে না, অপরের সম্পদ দখল করবে না, তাদেরকে আমরা বিএনপি রাজনীতিতে উৎসাহিত করব ভবিষ্যতে। বন্ধুরা আমার, প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো, মাগরিবের আজান হবে, আপনারা সকলেই নামাজ পড়তে যাবেন আশা করছি। আমি বক্তব্য অতিবাহিত করতে চাই না, আমি শুধু আপনাদের কাছ থেকে সর্বশেষ একটি কমিটমেন্ট চাই। আপনারা আজকে থেকে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবেন কিনা আমি একটু দেখতে চাই। আপনারা দু হাত তুলে আমাকে দেখান। সকলকে ধন্যবাদ বন্ধুরা আমার।
বন্ধুরা আমার, আজকে ভোলা 1 নির্বাচনী আসনের প্রার্থী জনাব গোলাম নবী আলমগীর ভোলা এসেছেন। তাকে অভ্যর্থনা জানাতে গিয়ে অনেক দেরি হয়েছে, এই জন্য বিএনপির ভোলা জেলার সদস্য সচিব